আসনে জামাতের যে ক্যান্ডিডেটরা, তাদের জন্য তো ভোট চাইবে এনসিপি। 270 আসনে জামাতকে জেতানোর জন্য তো কাজ করবে এনসিপি। তাহলে একটা দল যদি বলে আমি রাজাকারের বাচ্চা না, শেখ হাসিনা ভুল বলেছিলেন, মিথ্যা বলেছিলেন, তারা 270 আসনে জামাতকে জেতাবার জন্য কিন্তু তারা মাঠে কাজ করবে জোটের নিয়ম অনুযায়ী। হাস্যকর বিষয়ে জামাতের ভোট কত এই বাংলাদেশে? হুম, মানে নিজের পকেটে টাকা নেই আরেকজনের ভিক্ষা দেয়। এনসিপির অবস্থা কি? ওরা তো একটা আসনও জিততে পারবে না, আমি শিওর একটা আসনও জিততে পারবে না। বাংলাদেশের মানুষ অনেক জায়গায় পিছিয়ে আছে, কিন্তু এত বেকুব না। এই উপত্যকার মানুষ, এই জালের মতো নদী দেখতে মনে হয় কি সুন্দর, কিন্তু ওরকম ফ্যাস আর ফ্যাস মানুষের মনের মধ্যেও। তো ওরা যে বাটপার, এটা তো মানুষ সহজে বুঝে যায়, ফিল্টার ধরা পড়ে। এবার হচ্ছে যে আপনি এই যে রাজাকারের বাচ্চাদেরকে আমরা চিনতে পারলাম না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা আত্ম উপলব্ধি আমাদের করতে হবে। এই দায়টা কি আমাদের? শেখ হাসিনা যখন এদেরকে রাজাকারের বাচ্চা বলছেন, আমি তো অবশ্যই প্রচন্ড চেতে গেছি যে আপনি উইদে করতেছেন, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো কাউকে মতের বিরুদ্ধে গেলে রাজাকারের বাচ্চা বলতে পারেন না। আর উনি কিন্তু রাজাকারের বাচ্চা বলেন এই সরাসরি, রাজাকারের নাতিপুতিরা ওইভাবে বলছেন, কথাটা ওইটাই দাঁড়ায়। কোটা প্রসঙ্গে বলেছিল যে আসলে কোটা, হ্যাঁ, যে এরা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি? কারা পাবে, প্রশ্ন ছিল ওটা বেসিক্যালি। তো এই গোষ্ঠীটা যে রাজাকারের বাচ্চা, এরা যে জামাতের বি টিম, এটা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকেই বলা হয়েছিল। কিন্তু সেই জিনিসগুলা হচ্ছে কি, বড় একটা ধরেন 1000 ওয়াটের একটা বাল্বের পাশে একটা মোমের মতো। মানে আওয়ামী লীগের পক্ষ থেকে এই যাবৎকালে গত অন্ততপক্ষে 10 বছরে এত বেশি বাঘের গল্প শোনানো হয়েছে, যখন সত্যিকার অর্থে বাঘ আসছে তখন আমরা মনে করছি ফাইজলামি করতেছে। দেখেন, দুইটা মন্ত্রী, বিশেষ করে হাসান মাহমুদ আর ওবায়দুল কাদের, এদের পেটে ব্যথা হইলেও বলছে বিএনপি জামাতের দোষ। উঠতে বসতে বিএনপি জামাতের দোষ। হাসান মাহমুদের তো কোনো কাজই ছিল না বিএনপি জামাত ছাড়া, কথা বলা ছাড়া, এবং বেশিরভাগ কথা সে মিথ্যা বলেছে। যে কারণে যখন সত্যি এই যে জামাত তো ধীরে ধীরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখেন, কোচিং সেন্টার বন্ধ করছেন আপনি, করেন নাই তো? এই যে প্রশ্নপত্র ফাঁস, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ডিভাইস এবং এগুলো ছাত্রলীগের ছায়ে হয়েছে। তারা স্বীকার করুক আর না করুক, এখন বলতেই পারে সার্জিস আমরা চিনি না, ও আমাদের ছাত্রলীগের কেউ ছিল না, কিন্তু ও বঙ্গবন্ধুকে প্রশংসামূলক বক্তব্য দেয় ওই স্টেজে। কই, অন্য কেউ তো যেয়ে উঠতে পারে না, এখানে ওঠার জন্য তো তার এই চেন পার করতে হয়েছে, তাই না? এখন কোন কোটায় সে ওখানে গেছে, কোন কোটায় এত বড় বড় একজন ছাত্রলীগ, এই যে হেলমেট বাহিনী, এখন আপনি বলবেন যে ওরা হেলমেটের তলায় থেকে ছাত্রলীগকে কালার করছে, এটা নিয়ে ছাত্রলীগ কি কোনো ব্যবস্থা নিছে? আমার সংগঠনে থেকে এরকম হেলমেট পরে মারবে আর আমি তারে বাহাবা দেবো? অতি আওয়ামী লীগ। নতুন জনে যে পিনাকি দেখেন না, বেশি মুসলমান হওয়ার চেষ্টা করে, এরকম কিছু ব্যক্তি আছে এই রাজাকার। এদের তো অ্যাপয়েন্ট করা হয়েছে। নাহিদ ইসলাম, তার ব্যাপারে তো স্বয়ং বিএনপির একজন নেতা, তিনি অভিযোগ করেছেন জেলে থাকতে তাদের কথা হয়েছে যে এরা আমরা তৈরি করেছি। এই কথাগুলো সরকার কেন বোঝে নাই? কারণ সরকারের ওই মুখ নাই। হাসান মাহমুদের কাজই ছিল যে দায়সারা তথ্য মন্ত্রণালয় থেকে আজকে যে সাংবাদিকদের প্রশ্নের কারণে গণভবনের সেই প্রশ্নোত্তর পর্ব দেখেন, যেটা নিয়ে বিতর্ক হয়েছে, যেটা থেকে মানুষের, বিশেষ করে প্রগতিশীল মানুষজন, সমাজের সচেতন মানুষজন কিন্তু শেখ হাসিনার ওই বক্তব্যকে সমর্থন করেন নাই, ধৃষ্টতা বা অধ্যত্ব হিসাবে দেখেছেন। কারণটা কি? এই সাংবাদিকদের কারা তৈরি করেছে? হাসান মাহমুদ কারে কারে লাইসেন্স দিয়েছে? কত কত ব্যক্তিত্ববান সাংবাদিককে ভৃত্যে পরিণত করেছে। আপনি দেখেন প্রত্যেকটা উদাহরণ। এই এখন আওয়ামী লীগকে ধ্বংস তো আওয়ামী লীগই করেছে, মানুষ তো ভুল বুঝবেই না। দায় তো অস্বীকার করবার কোনো উপায় নেই, অবশ্যই দায় রয়েছে। কিন্তু আরেকটা ব্যাপার, আচ্ছা আসাদ, আমি আরেকটা ব্যাপার, যদি এইরকম একটা আওয়ামী লীগের বা ছাত্রলীগের মতো একটা এত বড় সংগঠন, যদি কেউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, সে যদি রাজনৈতিক মাঠে নিজেকে ওই যে যেটা হয় সেটা সত্য হোক বা দেখানোর জন্য হোক, সে নিজেকে বঙ্গবন্ধু সৈনিক প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগে। হেলমেট বাহিনী কি করেছে, ওই সময় ছাত্রলীগের অবস্থান কি ছিল, এই জায়গাটাকে পাশ কাটিয়ে যাচ্ছি আমি। পাশ কাটিয়ে আমি প্রশ্ন করতেছি যে আসলে ছাত্রলীগে কে যুক্ত হবে কে না হবে, এটা তো আসলে কোনো প্রক্রিয়া নাই। এটা অবশ্যই একটা নেতিবাচক দিক, প্রক্রিয়া একটা থাকাই উচিত ডেফিনেটলি, যেটা শিবিরের আছে। শিবিরের দীর্ঘমেয়াদী একটা পর্যবেক্ষণের মধ্য দিয়ে একজনকে গ্রুমিং করে তৈরি করে তারপরেই তারা তাকে কর্মীর কি বলে যে ইয়েটা দেয়। এর আগে কেউ তাদের কর্মীও হতে পারে না। তো আওয়ামী লীগের তো এরকম কিছু নাই, তাহলে আসলে ছাত্রলীগ কিভাবে এটা ফিল্টারিং করে? তাহলে রাজনীতি করে কেন ভাই? আপনার গণজাগরণ মঞ্চের সময় মনে নেই, আমরা তো সুসংগঠিত ছিলাম না। মানে আমরা যে সবাইকে চিনি, কিন্তু আমরা ওই সময় একটা কথা ছিল তো, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
যেই আসতো তেনায় বেনায় যে ভাই আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু সার্টিফিকেট নেয় নাই, বা আমিও মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু এরা রাজাকার, আমরা সাথে সাথে বলতাম তোর ল্যাঞ্জা দেখা যায় তুই সর, তুই যে রাজাকারের বাচ্চা চিনি। এটা একটা বেসিক প্রক্রিয়া। আমরা যে ধরেন সমাজের চোখে অনেকের কাছে বিতর্কিত, অনেকের কাছে আমরা উল্টাপাল্টা কথা বলি অনেকের কাছে, তো এই জন্য আমাদের মারার জন্য অনেকে চেষ্টা করে, আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা করে। আমরা প্রথমেই বুঝে যাই যে ওর ধান্দা কি। একটা নারীর তার দিকে একটা পুরুষ কোন দৃষ্টিতে তাকাচ্ছে দূর থেকে, ওই নারী কিন্তু বোঝে, কারণ এটা জন্মের পর থেকে তার সমাজ তাকে শেখায় যে তুমি কোথায় সিকিউর কোথায় না। এখন একটা রাজনৈতিক দল, যেই দলটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেললো, সেই ছাত্রলীগকে আপনি বলবেন যে তারা কেমনে বুঝবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে? কেন বুঝবেন? এটা তো তার কাজ। পদ পদবি কেন দেওয়া হয়? ফিল্টার করা, সে যে কাউকে মারলো কিনা, চাঁদাবাজি করলো কিনা, এগুলো তো আপনি তো তখন বাংলাদেশে ছিলেন, নিজের চোখের সামনে ছাত্রলীগের অবস্থান দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে, জগন্নাথে কি করেছে, জাহাঙ্গীরনগরে কি করেছে, শাস্ত্রিক, আমার দেখা এগুলো। তো এখন প্রকৃত যারা আসলে ভালো মানুষ তাদের রাজনীতিতে জায়গা হয় নাই, সব চোরটাদের। আপনি দেখেন এখন পর্যন্ত 1.5 বছর পার করে ফেললো আওয়ামী লীগ, বাংলাদেশ থেকে এক প্রকার বিতাড়িত। আপনি দেখেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কি একটা দুরবস্থা। আমি শত শত মানুষের সাথে কথা বলেছি, তাঁরা কিন্তু সুযোগ পেলেই দেখেন এই যে স্লোগানগুলো, ঝটিকা মিছিল, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত জেলে যাওয়া দেখে। একজন মানুষের বাড়ি হয়তো বরিশাল, সে থাকতেছে যে খুলনায়, সে তার এলাকায় নাই, এই শীতের মধ্যে বিলে বন্দরে কাজ করছে। অথচ আপনি এখন 1.5 বছর পরে ফিরে আসলো কে? একটা চোর হাসান মাহমুদরে নিয়ে দেখলাম আওয়ামী লীগ নামে সংবাদ সম্মেলন করছে। এই হাসান মাহমুদ কি করেছে? এয়ারপোর্টে তো তাকে অ্যারেস্ট করেছিল এই ইউনুস গ্যাং। 100 কোটি টাকা সে ঘুষ দিয়ে এবং হেফাজতের রিকমেন্ডেশন সে বের হয়ে গেছে। তার কি মুখ দেখানো সাজে? এই 100 কোটি টাকা তৃণমূলের ক্ষেত্রে ব্যয় করলে কত হাজার লাখো কর্মীরা নিরাপদ থাকতো। এরা তো নেতা না, এরা তো নিজেরটা দেখেছে। ও 100 কোটি টাকা পাইলো কোথায় আমারে বলেন? আমরা তো পত্রপত্রিকায় দেখেছি হাসান মাহমুদ আটক, দেখেছেন কিনা আপনি হাসান মাহমুদ আটকের খবরটা? এই কথার কি কোনো, আমি ইউনুস গ্যাং এর আমলের সংবাদ মাধ্যমকে অস্বীকার করি প্রথমত। তারপরে এরকম কি কোনো অথেন্টিক সোর্স আছে যেখান থেকে বলা যায় যে হাসান মাহমুদ আসলে 100 টাকা দিয়ে তারা পেয়েছে? অবশ্যই অথেন্টিক, হ্যাঁ আছে অথেন্টিক আছে। এবং দেখেন ইউনুস সরকারের সময় যতগুলো অ্যারেস্টের ঘটনা দেখানো হয়েছে, এটা তো এয়ারপোর্ট হাসান মাহমুদকে যখন ধরে, এবং এটা বেশ কয়েক ঘন্টা এখানে নাড়াচাড়া হয়, এবং সাংবাদিকরা অথেন্টিক দিয়েছিল, বিশেষ করে বৈশাখী টেলিভিশন, আরো বেশ কয়েকটা টেলিভিশন, তারা কনফার্ম ছিল। এবং এই টাকাটা এনসিপির লোকজনই খেয়েছে, এবং তারা তো আরো অনেকের কাছ থেকে টাকা খেয়েছে। এখন ওই যে সে আইনজীবী রেজাউল, তিনি এসে কি কথা বলবেন, ওবায়দুল কাদের যেসব কথা বলেন, আমরা তো জানি বাংলাদেশে সার্ভাইভ কেমনে করে। টুকটাক এনসিপির চেয়ে তো বড় হচ্ছে জঙ্গিরা, তাদের কাছ থেকে তো আমরা জীবন বাঁচিয়ে দেশ থেকে বের হয়েছি, তাই না? জঙ্গিদের চেয়ে বড় ওই ট্রেনিং তো এদের নাই। তো এটা তো বাস্তবতা যে কচুরিপানার গল্প শোনান, যেমন আমরা বর্ডার ক্রস করি নাই, মানে বর্ডার তো অনেকবারই ক্রস করছে, এগুলো যে বাস্তবে ঘটে না। এখন কেউ যদি সিনেমার গল্প বলেন, এবং তারাও কিন্তু সবাই এমনকি, দেখেন একটা কথা বুঝতে হবে আপনাকে, এই যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব, তিনি কিন্তু বলেছেন যে আমি বের হওয়ার ক্ষেত্রে সরকারই আমাকে সাহায্য করে, মানে সরকারের লোক বিভিন্ন জায়গায়। এখন টাকা দিয়ে না হোক, বন্ধুত্বের কারণে করেছে, কিন্তু হাসান মাহমুদের তাৎক্ষণিক সে টাকা দিয়েই বের হয়েছে। আসলে এই ব্যাপারটা মানে আমার জন্য ডিসকাস করা খুব ক্রিটিক্যাল এই জায়গাটায় বসে। কারণ হচ্ছে কি, যে আজকে যেই পর্যায়ে রয়েছে বাংলাদেশ, যেই পর্যায়ে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আসলে সুস্থতার চর্চা, মানে আমরা যেটা প্রত্যাশা করি, যেরকম আমি একটা কথা বলি আসাদ, সেটা হচ্ছে 560টা বা 70টা মসজিদ নিয়ে যে একটা বিতর্ক রয়েছে। তো এই মসজিদ গুলো বানানোর ব্যাপারে তো মানে আমি নিজেও তো এটা প্রতিবাদ করেছিলাম, যে এই যে মাদ্রাসাগুলো গোড়ায় মসজিদ বাদ দেন না, মসজিদ তো পরে, এটা তো একটা ধারাবাহিকতা। এই আওয়ামী লীগের সাথে হেফাজতের যে পীড়িত, অর্থাৎ হেফাজতের জন্ম কেন হয়েছিল? শেখ হাসিনার যে নারী নীতি, সেই নারী নীতিকে মধ্যাঙ্গুলি দেখাইলো তেতুল হুজুর, যে না, নারীদের সমান অধিকার দেওয়া যাবে না, এই তৈরি হলো হেফাজত। সেই হেফাজতের সাথে পীড়িত এবং পুরো লবিটা করেছে কে? হাসান মাহমুদের হয় এই আল্লামা শফি। এবার দেখেন মোমেন সাহেব তাঁর ওই বক্তব্যে কিন্তু বলেছেন যে তিনি নিজে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ধুমাইয়া জামাতিদের সাথে ব্যবসা বাণিজ্য করছে। এটা কিন্তু আমার দাবি না। দেখেন, আমি আপনাকে একটা খবর দেই, এই যে হাসান মাহমুদ দিল্লিতে গেল, এর আগে কিন্তু সে ম্যানচেস্টারে ফখরুল নামের চট্টগ্রামের এক কট্টর জামাত নেতার বাসায় ছিল।
এবং যেহেতু এই যে হাসান মাহমুদ জামাতি, যে ম্যানচেস্টারের ওই ফখরুল জামাতে তার বাসায় থাকা, এগুলো তো কোনো কাকতালীয় বিষয় না। এটাই রাজনীতি, তারা এটাই করেছে। তেঁতুল রে বা হেফাজত রে আজকে দেখেন আপনি যত জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, আপনি রাজারবাগ দেখেন, আপনি প্রত্যেকটা থানার বা স্থাপনার উপরে যদি আপনি তাকান, বাংলাদেশের মানুষের মধ্যে টুপি কত পার্সেন্ট মানুষ পরে? 10%। কিন্তু ওইখানে দেখবেন 90% টুপিওয়ালা। এবং শেখ হাসিনাকে যতটা বিকৃতভাবে গালাগালি করেছে, শেখ হাসিনার নামে, মানে আমি জানি না ওই আন্ডারগার্মেন্ট ওনার কিনা, কোনো না কোনো নারীর আপনি অন্তর্বাসগুলো যারা ঝুলাইছে তাদের লেবাস দেখেন। এই মাদ্রাসার পোলাপানগুলোকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, এই যে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এই যে শিবিরের জয় জয়কারের কারণটা কি? এই রুটটাকে তৈরি করে দিচ্ছেন শেখ হাসিনা। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন মাদ্রাসার, আপনি মাহফুজ দেখেন মাদ্রাসা, এই প্রায় সবাই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের। তারা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তা করে দেওয়া হয়েছে। আমি বলবো না যে তারা কি ঢুকবে না, অবশ্যই তারা যোগ্যতা দিয়ে ঢুকবে, কিন্তু সেই যোগ্যতার মানে তো এইটা না যে মাদ্রাসা থেকে আপনি ধুমায়া মার্কস পাইলেন আর ওইটা দিয়ে আপনি আপনার সাথে কম্পিটিশনে যারা এত কষ্ট করে পড়াশোনা করে তারা আপনার সাথে টিকলো না, আপনি আপনার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের কারণে কোনো পরীক্ষাই না, ওটা কোনো পরীক্ষার মধ্যেই পড়ে না। মাদ্রাসা যে পরীক্ষার উত্তীর্ণ হয়, আমি তো মাদ্রাসায় পড়েছি, তা আমি জানি তো ওইটা আর কি, মানে আরবি ছাড়া আর অন্য কোনো বিষয়ে কোনো গুরুত্বই দেওয়া হয় না, কারণ ওগুলা বলে দুনিয়াবি শিক্ষা, বাতিলের শিক্ষা। ওইটা সরকার চাপাই দিছে যে মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত তারা কিছুটা মানে, আর যারা কওমি ওরা তো আর পাত্তাই দেয় না। আর জাতীয় সঙ্গীত গায় না একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা কোন, আপনি দেখেন তো কোন কওমি মাদ্রাসা জাতীয় সঙ্গীত হয়? গায় না, সে যে জাতীয় সঙ্গীত গায় না, সে আপনি ভাবতেছেন সে বাংলা ইংরেজি বা অন্য কোনো জায়গায় তার গুরুত্ব থাকবে? তো এগুলো তো অযোগ্য মানুষকে এখন উনি কেন করেছেন? কার সাজেশন? এখন আমলা না কামলা না? আজকের আমার দুঃখ, আওয়ামী লীগের তৃণমূল আজকে কিন্তু বঞ্চিত, কিন্তু সেই রান কিন্তু হাসানরা আসতেছে। মানে ওই যে এগুলোর কারণটা কি? ওবায়দুল কাদের একবার আসছিল, মুখ দেখানোর পরে দৌড়ানি খাইছে তৃণমূলের, এখন লুকায় টুকায় আছে। এদের তো জাতি দেখতে চায় না, তাদের অবদান কি? গত 10 বছরে তার কি করছে এই দেশের জন্য? শেখ হাসিনার হাজারো অবদান আছে, আমি স্বীকার করি। শেখ হাসিনা একা দাঁড়িয়ে ছিল বলেই যে 17 বছরের তুলনা দেয় এটা সম্ভব হয়েছিল, কিন্তু বাকি সব আপনি একা, পরিবারের আপনি একা আগায় নিয়ে যাচ্ছেন, সবাই আপনারা টানতেছে, আপনি কতক্ষণ টানবেন? আপনি 5ই আগস্টের ঘটনা দেখেন না, শেখ হাসিনার আত্মীয়, আপনি তাপসের অবস্থাটা দেখেন কিভাবে পালাইয়া যাচ্ছিল, দেখছেন ফালাইয়া? সে কিন্তু বলে যায় না তার তো আত্মীয়, কল রেকর্ডগুলো থেকে তো বোঝা যায় স্পষ্ট। সবাই কিন্তু যার যার মতো করে টাকা পয়সা নিয়ে। এসালমের অবস্থা দেখেন, মানে মানে শেখ হাসিনার দিকে তাকায় কিছু লোক বসেছিল। আমি চিটাগং, সিলেট এবং ঢাকার বেশ কিছু তৃণমূলের নেতা কর্মীদের ওই সময় আমি দেখছিলাম, যখন পতন হয়েছে যারা স্বীকৃত লালবদর ছিল তারা তো ল্যাংটা নাচ নাচছে, ওই যে সালমান মুক্তাদি টুকদারি দেখেন, এদের সবাইকে কিন্তু এই আওয়ামী লীগ এই পলক দেখেন, এই সব পলকের ঘেটুপুত্র বলা যায়, এই শব্দটা এইভাবে ব্যবহার না করলেও পলকের আন্ডারেই ছিল, বা এগুলোকে ওপেন সিক্রেট, যারা যাদেরকে ওই 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 উচ্চ তলার নারী সাপ্লাই দিতে পেরেছে যাদের কাছে যত বেশি, তারা তত বেশি প্রিয় ছিল, তাদের অনেক প্রজেক্ট দেওয়া হয়েছে, এগুলো বাস্তবতা। যাই হোক, তৃণমূলের আমি অনেক মানুষের আমি তখন কান্না শুনছিলাম যে নেত্রী এইভাবে আমাদের ফেলে চলে গেল, তারা তো বুঝতে পারে না কি হচ্ছিল, গণভবনে কি হচ্ছিল, বা এখন তো আমরা বুঝি যে শেখ হাসিনার ওই সময় চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়েছিল। তো দেখেন, আপনি যখন তৃণমূলকে গুরুত্ব না দেবেন, আবার সেই ছিনতাইয়ের রাজনীতি, আবার সেই, মানে দেখেন, আপনার কি মনে হয় কোনো কারণে এই যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার, আমি মনে করি প্রশংসা, আগেই ভালো ছিলাম বলছে, লালবদররাও কিন্তু অনেক স্বীকৃত জুলাই জঙ্গিরা তারা কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে, এর কারণ কিন্তু আওয়ামী লীগ কিছু করে নাই। আওয়ামী লীগ তো এই গত 1.5 বছর কিছু করে নাই। ইউনিট এবং তার গ্যাং যে আসলে ব্যর্থতা তো লুকানো যায় না, তো তাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের সাথে মানুষ কম্পেয়ার করে এই জায়গায় আসছে। আপনার কি মনে হয় হাসান মাহমুদের মতো সেই পুরনো বদমাশেরা যদি সামনে আসে, আওয়ামী লীগের ব্যাপারে মানুষ আর কি সামনে আগাবে? পলকের কথাবার্তা বলেন, যাই বলেন না কেন, ইন্টারনেট বন্ধ করে না, বন্ধ হয়ে গেছে, মানুষকে আন্ডার এস্টিমেট করা, মানুষকে নির্বোধ ভাবা, এই জিনিসটা যতদিন বন্ধ না করবে, যতদিন তারা মনে করবে যে আমি চোর বদমাশ, অসুবিধা নেই, মানুষ আমারে চেনে না, মানুষ আমার অতীত জানে না, এই জিনিসগুলো যতদিন তারা মনে করবে, ততদিন কি হবে, এই যে সাধারণ কর্মী, নেতা কর্মীরা তারা বিপদে থাকবে। ওরা তো ঠিকই পালিয়ে গেছে, ওদের কোটি কোটি টাকা। হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ কলকাতায় আছে, আমি বাহারে দৌড়নি দিতে এটা জানি, সে কলকাতার একটা স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের
প্রায় 63% সম্ভবত, না 33% শেয়ার তার ভাইয়ের নামে বেনামে। ওরা বেলজিয়াম থেকে টাকা ফেরত এনেছে, ওখানে কলকাতায় ইনভেস্ট করেছে, যেহেতু তার ভাই ওখানে আছে। হাসান মাহমুদের ভাই দীঘায় যাইয়া মানে এগুলো খুব ভয়ঙ্কর বিবরণ, আপনি যে কারোর ভারতের যে কোনো সাংবাদিকের সাথে কথা বলে জানতে পারবেন। নারী ইচ্ছে তারা মিলেমিশে রেপ করছিল, এলাকার মানুষজন ধরার পরে আওয়ামী লীগের তো একটা ভারতে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে না, আওয়ামী লীগের পদ পদবী ধারী যারা আছে তাদের হবে না। তো এরা এখনো হুঁশ হয় না, এরা এখনো মদ নারী এগুলো নিয়ে পড়ে আছে, টাকা তাদের কোনো অভাব নাই। তো এই কথাটা আসলে মানে স্পেসিফিক ভাবে একজন দুজনের ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যদি সেরকম তথ্য প্রমাণ থাকে, কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম যারা বর্তমানে কাজ করতেছে, যারা অ্যাক্টিভ দেখছি আমরা বিভিন্ন মাধ্যমে, তো তাদের মধ্যে আমি বলবো যে বড় অংশটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে ডেডিকেটলি কাজ করতেছে শুধু, এবং তারা এই জায়গাটাই ফোকাসড। এখন দুই একজন যেমন হাসান মাহমুদ ইস্যুটা, আসলে হাসান মাহমুদ সম্পর্কে এই জায়গাটা আমার জানা নেই, কিন্তু হাসান মাহমুদ দিল্লিতে সংবাদ সম্মেলনের পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের মানুষজনের মধ্যে যে আমি একটা রিয়েক্ট দেখলাম, এটা আমাকেই মোটামুটি একটু নতুন করে মানে কি বলে যে আমি ভাবতে বাধ্য যে আসলে হাসান মাহমুদের ব্যাপারে এইরকম রিয়েক্ট কেন চারদিক থেকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে প্রতিক্রিয়া দেখাচ্ছে মানুষ, মানে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন, যে হাসান মাহমুদ কেন এখানটায়। কিন্তু আরেকটা ব্যাপার, এটার দায়টা আসলে আওয়ামী লীগের উপরে চাপানো যায় না, কারণ নওফেল কিন্তু ইতিমধ্যেই বলেছে যে এটা কিন্তু আওয়ামী লীগের কোনো ঘোষিত প্রোগ্রাম না, আওয়ামী লীগের কোনো এই সংবাদ সম্মেলন কিন্তু আওয়ামী লীগের না। এটা তো দুই দিন পরে এসে তিনি বলেছেন, যখন দেখলেন তৃণমূলের প্রতিক্রিয়া। আমি তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ দিই যে তারা অন্ততপক্ষে লেখাই ছিল ওই সংগঠনের নামটা, সংগঠনের নাম লেখা ছিল, কিন্তু আমি পুরো সংবাদ সম্মেলনটা মন দিয়ে শুনেছি, এবং এটা প্রিটেন্ড করা হয়েছিল এমন যে আমরা আমরা মানে হাসান মাহমুদকে আপনি দেখেন ভারতীয় পত্রপত্রিকা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখানো হচ্ছে, সাবেকও বলা হচ্ছে না। এবং এই তার পররাষ্ট্র নীতিতে কি ঘটেছে তাও আমার মাঝে মাঝে মোমেন সাহেবের কথাবার্তায় বিরক্ত হতাম যখন তিনি বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক জামাই বউয়ের। আমি এটা বুঝি, পরে আমি বুঝতে পেরেছি যে উনি যেহেতু সিলেটিদের বাংলা ভাষার যে ভান্ডারে সীমাবদ্ধতা আছে, তারা সিলেটি, এটা ইয়ার কিছু না। তো তিনি উদাহরণ ভুল দিয়েছেন, কিন্তু তার পররাষ্ট্র নীতি খুব একটা যে খারাপ ছিল আমি বলবো না। কিন্তু হাসান মাহমুদের এই যে বিপর্যয়, আওয়ামী লীগের আন্তর্জাতিক সমর্থন না পাওয়া এবং অভ্যন্তরীণ যত ধরনের বিপর্যয়, এগুলোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও ভালো ভূমিকা ছিল আমি বলবো। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, যেমন আপনি দেখেন একটা ঘটনা যেভাবে ট্রিগার করেছে ভাতের হোটেলের হারুন, বাংলাদেশে কে না জানতো হারুন মানুষে ধরে নিয়ে যায়, এটা ডিবিতে কারোর ডাকলে এটা নিয়ে ট্রল হতো কি না ভাই? এই জিনিসটা আসলে এই জিনিসটা, এই ইমেজটা যে তৈরি হচ্ছে, এটা আওয়ামী লীগের বোঝা উচিত ছিল, এবং নাহিদের পাছা লাল করে দেওয়ার দরকার কি ছিল? আর যদি দিল, এটা সামনে আসলো কেন? মানে এগুলো তো ব্যর্থতা। নিউজ কি এখন করতেছে না? এইগুলো দিয়ে আপনি কি করছেন? আপনি পুরো একটা চিত্র দিয়ে দিচ্ছেন। যা করবে প্রত্যেকটা জিনিস তো গণমাধ্যমে আসবে না, পৃথিবীর কোথাও আসে না, পৃথিবীর কোথাও আসে না। এটা আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা, যে ওই কি বলে যে নাহিদের পাছা লাল করছে, এটা গণমাধ্যমে কিভাবে এলো? এটা আসার কথা ছিল না কোথাও। আওয়ামী লীগ এখনো কনফিউজ যে ভারত এই পতনে, সে আওয়ামী লীগের পতনের সাথে যুক্ত আছে কি না, এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখনো কনফিউশন আছে। কারণ ওই যে হাসান মাহমুদের মতো পররাষ্ট্রমন্ত্রী হলে তো এটা হবেই। আমি বলি, আমি তো প্রেস ক্লাবগুলোতে, দিল্লি প্রেস ক্লাবে বহু দৌড়াইছি এই মে থেকে জুলাই পর্যন্ত। আমি ওই সময়টা দিল্লিতেই ছিলাম, এবং সেখানে কেন আমার এক্সিট পারমিট নিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম। আমাকে তো ভারতের না হলেও শীর্ষস্থানীয় মানে সিনিয়র সাংবাদিক জায়গাতে বলায় না হলে 10 জন অভিযোগ করেছেন যে শেখ হাসিনা সিলেটের বেশ কিছু জায়গায় তিস্তা প্রকল্পতে চীনকে দিয়ে দিছে। আমরা শেখ মুজিবের মেয়ে হিসেবে তাকে বিশ্বাস করেছিলাম, হাসিনা আমাদের সাথে প্রতারণা করেছে। তাদের মধ্যে আমি ক্ষোভ দেখতে পেয়েছি। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল না জানার? তারা কি করেছে? বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন হাসান মাহমুদ, যে মানে চীন সফরে যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন সেই সময়ে কিছু বিতর্কিত কথাবার্তা বলেছে সে। আমি তো দেখি ভারত চুপ ছিল এখানে, যে তুমি বেশি বোঝো তাহলে যাও সামলাও। আর হাসান মাহমুদ এই যে বিপ্লব বড়ুয়া যে চীনপন্থী, এটা কে না জানে? আওয়ামী লীগের মধ্যে এখনো যদি আপনারা এই শত্রু মিত্র বের করতে না পারেন, একটা চোর চিহ্নিত তারে সামনে বসে কি উৎসাহ যে আওয়ামী লীগ ফিরে আসছে। আমার মনে হয় এই যে একটা কথা বলা হচ্ছে 23 জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে এসে বক্তব্য দেবেন,
বাংলাদেশের ইতিহাসে, যদিও আমি জানি না তারেক রহমানের ওই রেকর্ড ভাঙতে পারবেন কিনা, তিনি তো বিশ্বের আন্তর্জাতিক কন্টেন্ট ক্রিয়েটর, বাট এটা 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 ঝড় বইবে। জয় একটা বক্তব্য দিয়েছিলেন বেশ মাসখানেক আগে, মিলিয়ন্স অফ পিপল, এটা সুন্দর প্রিসাইজ বক্তব্য ছিল। শেখ হাসিনারও আমি মনে করি যে এই শেখ হাসিনা ফিরে আসুন, দলের মধ্যে যারা সৎ, যাদের ওই মেরুদণ্ড আছে যে আমি সৎ, তাদেরকে সামনে আনানো। কিন্তু চোর সারা জীবন চোর, সে তার ব্যাকডোর নিয়েই ভাববে এবং সে তার মতো করে ম্যানেজ করবে। না, তবে হাসান মাহমুদ আওয়ামী লীগ আমরা দেখেন বাংলাদেশের রাজনীতি নোংরা করার জন্য, বাংলাদেশের রাজনীতি নোংরা করার জন্য বিএনপির একটা বিশাল দায় আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা অত বয়স না হইলেও 21 আগস্ট নিজের চোখের সামনে দেখা বা লগি বইটাও দেখা, নির্বাচন কারে বলে, কিভাবে টেম্পারিং করতে হয়, সেগুলো তো বই পড়ে, বা আমাদের দেশে আসলে সৎ লেখক বা বুদ্ধিজীবীর সংখ্যা তো কম, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত, এবং ইতিহাস বিকৃত করা, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আনা, এগুলো তো ফাত্রামি টেলিভিশনগুলোতে আমরা দেখেছি। তখন তো টেলিভিশন কম ছিল, ইন্টারনেটও ছিল না, তো যেগুলো দেখেছি শিশু মননে এগুলো লিপিবদ্ধ আছে, বিচার ওইভাবে করছে না। কথা হচ্ছে, আপনি যদি আপনার সমালোচনাকে বিদ্বেষ মনে করেন, আওয়ামী লীগেরদের মধ্যে একটা বড় গুণ আছে, তারা সংঘবদ্ধ, আবার একটা দোষ হচ্ছে ধর্মের মতো করে যে আমারটাই ঠিক, মানে আমি ছাড়া, আমার দল ছাড়া আর কোনো কিছু ঠিক না, এই জিনিসটা না ভাবা। জুলাইতে যদি আসলে সমালোচকদের কথা আওয়ামী লীগ শুনতো তাহলে পতন হয় না। এই আবু সাইদের মতো একটা সন্ত্রাসী, ও কি লাঠি নিয়ে দাঁড়াইছে, পৃথিবীর কোন দেশে লাঠি নিয়ে দাঁড়াইলে তারে করা হয়, তারে শহীদ বানানো, তারে ওইটা নিয়ে কালো দিবস থেকে আবার লাল বদরের জন্ম তো আওয়ামী লীগ দিল, কালো করতে গেছে কেন, ওইখান থেকে লাল হয়েছে। আবু সাইদকে রিকগনাইজ করাটাই তো ভুল হয়েছে। আবু সাইদ পুলিশকে মারতে গেছে, পুলিশ পিটাইছে, এইটা সরকারের দায়িত্ব ছিল। এনটিভির এই ফুটেজ পরে কেন আসে? আবু সাইদ যে লাঠি দিয়ে পুলিশ পিটাইছে মাটিতে ফেলে, এটা আপনি 2 মাস পরে কেন জানলেন? সরকারের মন্ত্রী এমপিরা কোথায়? তারা তো এই ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো নিয়ে ব্যস্ত ছিল, ইন্টারনেট বন্ধ করে বন্ধ হয়ে গেছে, সার্ভার পুড়ে গেছে, এই নাটকের দরকার ছিল না। দেখেন ওবায়দুল কাদেরের যখন ছাত্রলীগ দৌড়ানি দিল, আওয়ামী লীগ ক্ষমতায়, তখন মনে আছে শেষের দিকে ওবায়দুল কাদেরের জনসভায় দৌড়ানি দিল তো ছাত্রলীগ, কেন দিছে এটা আপনি রিকগনাইজ করবেন না? যারা মাঠে রাজনীতি করতেছে তারা তো দেখতেছে যে তুই বেটা এসে আমার ঝামেলা করতেছিস, সে এসে চোখ গরম করে গালাগালি করলো। মানে এই জিনিসগুলো দেখেন, আপনি যদি নেতৃত্বের জায়গাটা ঠিক না করেন, তাহলে আপনি তৃণমূল থেকে যত শ্রম দেন না কেন, কলসিতে ফুটা থাকলে ভাই আপনি যতই পানি ঢালেন ওই পানির কোনো কাজ নাই। আপনি তো শ্রম দিতেছেন। অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষের এখন দেখি যে এটার জন্য জুলাই জঙ্গিদের ধন্যবাদ, যে তারা এমন আবহাওয়া তৈরি করেছে, এবং তাদের যারা বুদ্ধিজীবীগুলো ছিল, বদমাশগুলো দেখেন সব চুপ। আপনি শিক্ষক নেটওয়ার্কের দিকে তাকান, আপনি এই শিল্পী সমাজের দিকে তাকান, আপনারা তো ওই বড়ুয়ার দিকে পড়ে আছেন। আমি তো আরো অনেক লাল বদরকে চিনি, এমন ব্যক্তিগতভাবে অনেকের সাথে ঝগড়াও করেছে, আপনি জানেন এই জুলাই নিয়ে আর কি। তাদের সেই গৌরব জুলাই নিয়ে, এখন নেতায় গেছে, মেসেজ করলে সিন করে আর রিপ্লাই করে না, কি রিপ্লাই করবে? এই জন্য আমি কিংবদন্তি সঙ্গীত শিল্পী এরকম আছে, আমি নাম বলতেছি না, অভিনয় শিল্পীরাও আছেন, তাদের চেতবেদ এখন আর নাই, তারা সুযোগের অপেক্ষায়। কথা হচ্ছে যে আপনি তৃণমূলে সবই ঠিক আছে, কিন্তু নেতৃত্বে এই যে হাসান মাহমুদ আসছে, ইমরানের সরকার পর্যন্ত ইমরানের সরকার কেন সমালোচনা করছেন? মানে একটা তো লাজ লজ্জা বলে বিষয় আছে। আপনি এত কষ্ট করতেছেন, আপনি এত সংগঠিত করতেছেন, এত সমর্থন, কিন্তু যখন আবার ওই বদমাশদের সামনে আনবেন তখন কিন্তু আপনার এটা পুরো ম্লান হয়ে যাবে, এটার আর কোনো থাকবে না। খুব স্বাভাবিক, তৃণমূল আহত হয়, তৃণমূলের যে আস্থার জায়গা সেখানে সংকট তৈরি হয়। কারণ এখন পর্যন্ত যেরকম আমি যে লাইভগুলো করি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বা কর্মীদের সঙ্গে, আমার কিন্তু একটা খুব কমন প্রশ্ন থাকে প্রত্যেকের কাছে, প্রত্যেকে, এটা মানে ওবায়দুল কাদের সাহেব আসছেন তার কাছে, তারপরে কি বলে বাহাউদ্দিন নাসিম ভাইয়ের কাছে, কিংবা নানক ভাইয়ের, কিংবা নাদেল ভাই, প্রত্যেককে আমি একটা প্রশ্ন করি, একটা কমন প্রশ্ন, যে তৃণমূলের যারা ক্ষতিগ্রস্ত, যারা আহত হয়েছে, যারা জেলে আছে, তাদের ব্যাপারে আপনারা কি করছেন, বা তারা কি এইটুকু আশ্বস্ত কিনা যে ইয়েস নেতারা আমাদের পাশে আছে সার্বক্ষণিক, আমরা একা না, এই ভরসাটুকু দিতে পারছেন কিনা? কারণ এই মানুষগুলো আপনার জন্য লড়াই করেছে, আপনার কথায় কাজ করতে গিয়ে তার আজকে জীবন বিপন্ন। আমি কিন্তু আমি তো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কেউ না সরাসরি, কিন্তু যদি বলা হয় যে আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমার অবস্থান কি, আমি ভাই তৃণমূলের একজন। বাংলাদেশে যারা মার খেয়ে পালায় পালায় বেড়াচ্ছে তাদের মধ্যে আমি একজন, যে মানুষ দেশ ছাড়া হয়েছে এই জুলাইয়ের পরে, দেশ ছাড়া হয়ে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, যতটুকু সম্ভব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি। আমার কনসার্ন অলওয়েজ তৃণমূল। আমি সবসময় বলি যে বাংলাদেশে আমার কাছে 2জন হচ্ছে নেতা এই মুহূর্তে, এক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় হচ্ছে তৃণমূল, মাঝখানে কিছু নেই।
মাঝখানে কি আসবে সেটা নেত্রী নির্ধারণ করবে। এখন নেত্রী কিভাবে নির্ধারণ করবে, কাদেরকে নির্ধারণ করবে সেই চেইন অফ কমান্ডে, এটা আসলে ওই আপনার যে প্রত্যাশার জায়গা, আমাদের প্রত্যাশার জায়গা, তৃণমূলের প্রত্যাশার জায়গা একই। ওই মানুষগুলো না তো, না, এখন একটা প্রশ্ন আমার তো আছে ভাই। দেখেন, আপনি ঢাকা শহরে সেই সম্রাট, যাকে ক্যাসিনো সম্রাট বানানো হয়েছে, বা অনেকের ব্যাপারে বলা হয়, ঢাকার সেই মেয়রদের নিয়েও তাপসের ব্যাপারে বলা হয় ঢাকা দখল হয়ে গেল কি করে। এই ব্যর্থতা তো এখন আপনি তৃণমূলে দিলে হবে না। না, আপনি ওয়াকার কেন গাদ্দারি করলো এই দায়িত্ব ভাই আমার না, এই দায় শেখ হাসিনার আমি বলবো, বা তাকে যারা পারিবারিকভাবে বলা হয় কোন্দল আছে, ওবায়দুল কাদেরের নাম এখানে আসে, এই দায়িত্ব আমাদের না। এই যে নেতাকর্মীরা এখন জেল খাটতেছে, ধুমাইয়া জেল খাটতেছে, বা যারা হত্যার শিকার হয়েছে, গোপালগঞ্জের মেসাকার দেখেন, অনেক যারা দেশ থেকে বিতাড়িত, তো এই সকল নির্যাতিত মানুষের দায় কিন্তু নেতৃত্বের, তৃণমূলের দায় না। কারণ তাকে আপনি যা গাইড করেছেন সেটাই করেছে। এখন আপনি ব্যর্থ মানুষ সামনে আসবেন কেন? আওয়ামী লীগ আসলে নেতৃত্ব জন্ম দেয়, আওয়ামী লীগ দলটাই এরকম, আসলেই এখান থেকে নেতৃত্ব জন্ম হয়, মানে এখান থেকেই রাজনীতিবিদ জন্ম হয়। আওয়ামী লীগ থেকেই দেখেন না বিভিন্ন দলে যায়, বিএনপির সৃষ্টি বলেন, এগুলো তো বলতে গেলে মানে এই যে আজকে যা জুলাই জঙ্গিদের দেখেন, তাদের পরিবার পরিকল্পনা হয়েছে আওয়ামী লীগের আমলে, মানে তাদের বাবা মা ওই সময় সেফ মনে করেছে। না, আমি এটা জন্মান, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, আপনি নিরাপদ না দেখলে তো আপনি বিয়েও করবেন না। হ্যাঁ, তো এখন এইখানে যদি আপনি বলেন নেতৃত্ব নাই, আমরা যদি খুব স্বস্তিতে না থাকি, রিল্যাক্স মুডে না থাকি, নিশ্চয়ই সেক্স করি না। সেক্স করার জন্য তো হ্যাঁ, তো স্বস্তি লাগে। তো ওইটাই আর কি। এখন সেখানে যদি বলেন নেতৃত্ব নাই, কেন নেতৃত্ব থাকবে না? কিন্তু সেই বলে বারবার চোরটা দিয়ে আনলে আসলে আপনারা যেটা হয় দেখেন, শুধুমাত্র কর্মী, শুধুমাত্র সমর্থক দিয়ে একটা দল ফিরে আসা বা মানে এটা পুনরুজ্জীবিত হওয়াটা আসলে এটা দিয়ে হয় না। এখানে সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা থাকে, শিক্ষাবিদদের, বুদ্ধিজীবীদের একটা বড় ভূমিকা থাকবে। এখন আপনি যদি এই চোরটাদের আবার আনেন, তাহলে এই তৃণমূল এতদিন সংগ্রাম করে যে প্লট তৈরি করলো, জনসমর্থন তৈরি করলো, মানুষের বাড়ি বাড়ি যেয়েও কিন্তু জনসমর্থন করতে আমি জানি, আমি দেখি এরকম মানুষ করেন, তো এখন সেই জায়গাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। না,